লকডাউনটা পুলিশকে আবার বলবো সিরিয়াসলি দেখা, মানুষের জীবনযাত্রাও চলবে, আর কোভিড যাতে স্প্রেড না করে সেদিকেও আমাদের নজর রাখতে হবে। আমাদেরও প্রশাসন এবং সাধারণ মানুষও অনেক কোঅপারেশন করছেন, তাদের সাহায্য নিয়ে কাজগুলো হচ্ছে। আমরা আজকে একটা অ্যালাউ করছি, অনেকে মর্নিং ওয়াক করতে পারছে না, বেচারা 3 মাস ধরে বাড়িতে বসে আছেন। মর্নিং ওয়াক না করতে পারলে তার ঠিক মন মেজাজ ভালো থাকে না, এবং এটা একটা মুক্ত নিঃশ্বাস, মুক্ত বিশ্বাস, এটা ফিজিক্যালি ডিস্টেন্সিং মেনটেন করেই করতে হবে। সুতরাং মর্নিং ওয়াকটা আমরা অ্যালাউ করছি, যেহেতু রাত্রি 10টা থেকে 5টা পর্যন্ত লকডাউন পিরিয়ড, সারাদিনই থাকছে, বাট এটা একদম লকডাউন, সেই জন্য 5টা 30 থেকে 8টা 30 পর্যন্ত। তারপরে কিন্তু এটা আর হবে না, কারণ আমাদের সবটাই সেগ্রিগেট করে করতে হচ্ছে। মর্নিং ওয়াকে যারা যাবেন 5:30 সকাল থেকে 8:30 পর্যন্ত অ্যালাউ থাকবে, তাও একসাথে সবাই গাদা গাদা লোক মিলে নয়, যে মানে একটু সোশ্যালি ডিস্টেন্সিং মেনটেন করে করতে হবে, মাস্ক পরে, গ্লাভস পরে, দরকার হলে মাথাটা ঢাকবেন, গিয়ে যে কায়দায় পারেন। আর বিয়ে বাড়িতে আগে আমাদের 25 জন অ্যালাউ ছিল, ওটা আমরা 50 জন করছি, কারণ অনেক বিয়ে বাড়িতে বেচারা শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি মিলেই 50 জন হয়ে যাচ্ছে। সুতরাং সেই জন্য আমরা এটা অ্যালাউ করছি। আর বাদ বাকি তো বিয়েবাড়ি, এটা আমরা চাই সবাইকে খাবার দিই, কী করে দেবে? হোম ডেলিভারি থেকে দেবে, তাতে হোম ডেলিভারি ক্যাটারাররাও অর্ডার পাবে, আর যাকে যাকে নিমন্ত্রণ করবে তাদের বাড়িতে খাবার পৌঁছে দেবে। এটা জাস্ট আমার একটা মানে সিম্পল বুদ্ধি। সেজন্য বিয়েবাড়িটা আমরা 25 থেকে 50 করলাম। আর সেম উড বি অ্যাপ্লাইড ফর শ্রাদ্ধ শান্তি যেগুলো আছে আপনারা জানেন, ক্রিমেশন বা তাই তো রাজীব? ম্যাডাম ক্রিমেশন জন্য 25, ক্রিমেশনের জন্য 25, কিন্তু শ্রাদ্ধ শান্তির জন্য ফিজিক্যালি ডিস্টেন্সিং মেনটেন করে ওদের 50 জন করে দাও, দুটোই করে দিচ্ছি। আত্মীয়স্বজন বলতে পারে না, হ্যাঁ ঠিক আছে। শ্রাদ্ধ শান্তি আর এটা। চ্যাংরাবান্ধা যেটা আমাদের আছে, বাংলাদেশের চ্যাংরাবান্ধা বর্ডার অনেক দিন ধরে বন্ধ আছে। বাংলাদেশও বারবার রিকোয়েস্ট করছে, ওদের ওখানে নানা রকম জিনিসপত্র যায়, অনেক ট্রাকও আটকে আছে। চ্যাংরাবান্ধা মালবাজার এই বর্ডারটা আমরা কবে থেকে চালু করবে? কাল থেকে চালু হবে। এটা লোকাল লোকেদেরও আমরা কনফিডেন্সে নিয়েছি, তারাও সকলে বলেছে। বনগাঁ না, এটা কুচবিহার। বনগাঁ খুলে দিয়েছে অলরেডি। সুন্দরবন নিয়ে আমরা অল্পাটি বিটিকে আলোচনা করেছিলাম, এবং আমরা আজকেই কিন্তু চিঠিটা আপনারা পেয়ে যাবেন। আমরা নীতি আয়োগের প্রধানকে চিঠিটা পাঠিয়েছি যে একটা মাস্টার প্ল্যান করা হোক সুন্দরবনের জন্য, কারণ বারবার সুন্দরবনের ওপর দিয়ে বিপর্যয়, সাইক্লোন বছরে 3 বার হলো। আগামী দিন যাতে সুন্দরবনের মানুষকে এক্ষুনি না হলেও একটা শর্ট টার্ম, একটা মিড টার্ম, একটা লং টার্ম করে যাতে তাদের জন্য পার্মানেন্ট একটা সেটেলমেন্ট কিছু করা যায়, যে সাইক্লোন এলেও, দুর্যোগ এলেও বারবার তাদের সর্বশান্ত হয়ে যাচ্ছে না, সরকারেরও টাকা যাচ্ছে জলের মতো, অথচ কোনো কিনারা হচ্ছে না। বাঁধ থেকে শুরু করে, সুন্দরবন রিজার্ভ ফরেস্ট থেকে শুরু করে, ম্যানগ্রোভ থেকে শুরু করে বিভিন্ন প্ল্যান, এটা এক্সপার্ট টিম নিয়ে আমরা একটা মাস্টার প্ল্যান তৈরি করার জন্য আমরা অনুরোধ করেছি নীতি আয়োগকে। সেই চিঠিটা আপনারা পেয়ে যাবেন। 2 হচ্ছে কোঅপারেটিভ ব্যাংক নিয়ে আবার সেই ইন্টারফিয়ারেন্স, যাতে কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো যারা রাজ্য সরকারের আন্ডারে ছিল সেগুলোকে টোটাল দুর্মুষ করবার জন্য একটা আইন করা হয়েছে। সেটা যাতে না হয়, রাজ্য সরকারের রিজার্ভ ব্যাংকের একটা পার্সিয়াল এতে ছিলই কোঅপারেটিভ ব্যাংকের ওপরে কন্ট্রোল, কিন্তু সবটা নয়, রাজ্য সরকারের হাতে ছিল। এবং সেই হেতু আমরা এই একটা হলে রাজ্যের যে একটা নিজস্ব কোঅপারেটিভ ব্যাংক, যেটা কোঅপারেটিভ মুভমেন্টের সাথে যুক্ত কোটি কোটি মানুষ, ফার্মার থেকে শুরু করে, সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে সবাই, সুতরাং আমরা ওই একটাকে উইথড্র করার জন্য বলেছি, অ্যামেন্ডমেন্টটাকে। আর শেষে আমি একটা কথা আপনাদের বলবো যে মেট্রো রেল নিয়ে সিএস আজকে একটা চিঠি লিখেছেন, একটা মেট্রো রেল নিয়ে, একটা প্লেন নিয়ে। সেই চিঠি দুটো আপনাদের কাছে দিয়ে দেওয়া হচ্ছে। প্লেনটা আমরা বলেছি ইন্টারন্যাশনাল ফ্লাইট যেমন বন্ধ করা হয়েছে 15 জুলাই পর্যন্ত, ডোমেস্টিক ফ্লাইটও বিশেষ করে যে জায়গাগুলোতে করোনা খুব বেশি হচ্ছে,
সেখান থেকে আসার ক্ষেত্রে রেস্ট্রিকশন করার জন্য। আর আমাদের স্টেটের মধ্যে যেমন কলকাতা, শিলিগুড়ি বা অন্ডাল, এগুলোতে আমাদের কোনো রেস্ট্রিকশন নেই। আর বিভিন্ন হটস্পট থেকে যেগুলো আসছে সেসব জায়গা সপ্তাহে একদিন হতে পারে, কিন্তু রেগুলার এত লোক এসে গেলে হটস্পট থেকে আমরা 2 উইকস কোনো ফ্লাইট নেব না। হ্যাঁ, 2 উইকস আমরা নেব না বলেছি। বাকি জায়গা থেকে সপ্তাহে একদিন করে আমরা নিতেই পারি। এটা সিএস একটা চিঠি লিখেছেন সিভিল এভিয়েশন মিনিস্টারকে, আর এক চিঠি রেল বোর্ডের চেয়ারম্যান সিভিল এভিয়েশন সেক্রেটারিকে লিখেছে, আর একটা হোম সেক্রেটারিকে লিখেছে। হোম সেক্রেটারিকে, যেহেতু হোম সেক্রেটারির আন্ডারে লকডাউনটা পড়ে। আর দুই হচ্ছে আর একটা চিঠি লিখেছে চিফ সেক্রেটারি, সেটা হচ্ছে মেট্রো রেলের ব্যাপারে, যে আমরা হোম সেক্রেটারিকে লিখেছেন। তাতে বলা, আমরা রিকোয়েস্ট করেছি, যেহেতু কলকাতাটা কোটি কোটি মানুষ আসা যাওয়া যাতায়াত করে এবং বাস যেমন একটা পরিষেবা দেয়, মেট্রো রেলের পরিষেবাটা তো আমাদের এখানে মেন। সেই মেট্রো রেলটা একদম বন্ধ করে রাখলে এসেন্সিয়াল সার্ভিসেও যারা যাতায়াত করেন তাদের পক্ষেও খুব প্রবলেম হচ্ছে। আমরা বাস ইতিমধ্যেই যতটা পেরেছি সরকারি বাস আমরা নামিয়েছি এবং মেট্রোকে আমরা রিকোয়েস্ট করছি উইথ লিমিটেড ক্যাপাসিটি, অ্যাটলিস্ট এসেন্সিয়াল সার্ভিসের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য একটা যদি চালু করেন, তাহলে অন্তত কিছুটা লোক মেট্রোতে চলে গেলে বাদবাকিটা বাসে আমরা অ্যাডজাস্ট করে দিতে পারি, সরকারি বাসে। আর একটা হয়তো একটু কঠোর সিদ্ধান্ত আমাদের নিতে হচ্ছে, বাট আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, মাফ করবেন, আমরা এটা কেউ চাইনি, বাট কিছু কিছু ক্ষেত্রে না চাইলেও আমরা বাধ্য হই কখনো কখনো কঠোর সিদ্ধান্ত নিতে। কারণ সরকারের নিয়মই হচ্ছে কখনো সফট, কখনো টাফ। তো সেই জন্য আমরা সফট হিসেবেই অনেকবার ডেকে কথা বলেছি, শুভেন্দু অধিকারীও বলেছে, আমরাও বলেছি। কিন্তু যখন ফল পাইনি, আমরা আগামীকাল 1 জুলাই থেকে চালু করার কথা ছিল, যেটা আমরা 15,000 টাকা করে দেবো বলেছিলাম বাসপতি প্রাইভেট বাসকে এই 3 মাস হেল্প করার জন্য। কিন্তু আগামীকাল পর্যন্ত আমরা দেখে নেব, আশা করি তাদের শুভবুদ্ধির উদ্ভব হবে, যেটা তারা কথা দিয়েছিলেন মিটিংয়ে। যে মিটিং হয়েছিল আপনারা দেখেছেন, মিটিংয়ে ইউনিয়নের তারা বসেও ছিলেন, ট্রান্সপোর্ট সেক্রেটারি, ট্রান্সপোর্ট মিনিস্টারও ছিল, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, পুলিশের সবাই ছিল, সেখানে তারা কথা দিয়ে গিয়েছিলেন। কিন্তু অন্য জায়গায় আমার অন্যরকম বিবৃতি দেখছি। আমি আশা করি বিবৃতি নয়, যেটা তারা কথা দিয়ে গেছিলেন সেটাই রাখবেন। আর তা নাহলে কিন্তু মানুষের অসুবিধে হচ্ছে। মানুষের অসুবিধে হলে মানুষের স্বার্থে কখনো কখনো কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে, সেজন্য কিন্তু সরকার দায়ী থাকবে না, সেই জন্য কিন্তু দায়িত্ব বর্তাবে বিশেষ করে ইউনিয়নগুলোর ওপরে, যে ইউনিয়নগুলো যারা এসছেন মিটিং করে গেছেন। আমি এখনও রিকোয়েস্ট করছি, ডিজেলের ভাড়া বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে, প্রাইভেট বাসের ভাড়া বেড়ে, পেট্রোলের ভাড়া বেড়েছে, কথা সত্যি, কেউ অস্বীকার করছে না এবং এটাকে আমরা কেউ সাপোর্টও করছি না। যখন মানুষ এত অশান্তির মধ্যে আছে, অর্থনৈতিক সংকটে, তখন হুটহুট করে কন্টিনিউয়াস অনেক দিন ধরে ভাড়া বেড়ে যাচ্ছে রেগুলার, এটাকে আমরা সাপোর্ট করি না। কিন্তু সেক্ষেত্রে একটা থিওরি হওয়া উচিত, যখন ভাড়া কমে যাবে তখন আপনি কমিয়ে দিন, যখন বাড়বে তখন আপনি বাড়াতে চাইছেন, কিন্তু যখন কমছে তখন তো আপনারা কমাতে বলছেন না। থিওরিটা যখন হবে এমনভাবে করতে হবে যে কমলেও কমবে, বাড়লে বাড়বে, এটা একটা অ্যাডজাস্ট হবে। তা সেটা তো এখনো হয়নি, আমি তো অনেক দিন আগে থেকে এটা বলেছিলাম। তা সেটা যখন হয়নি তখন আবার আমাকে কমবার সুযোগ দিতে হবে, তখন দেখব রোলটা কী আছে, তারপরে এগুলো আমরা ভাববো, আজকে ভাববার কথা নয়। যার জন্য সরকারের টাকা না থাকা সত্ত্বেও 27 কোটি টাকা আমরা সাবসিডি দিতে চেয়েছিলাম। এই টাকাটা জনগণের পকেট থেকে না কেটে সরকারের পকেট থেকে আমরা দিচ্ছিলাম, যাতে সাধারণ মানুষের ভোগান্তি না হয়, সাধারণ মানুষ বাসটা অ্যাভেল করতে পারে, প্রাইভেট বাস। আমি এখনও আশা রাখবো আগামীকাল 1 জুলাই তারা কথা রাখবেন। কালকে ডক্টরস ডে, কাল থেকে এই কোভিড পরিস্থিতি, এই পরিস্থিতি মোকাবিলা করবার জন্য, মানুষকে সাহায্য করবার জন্য কাল থেকে তারা প্রাইভেট বাস রাস্তায় নামাবে 6000, যেটা আমাদের কাছে কথা দিয়েছিলেন। এবং 6000 বাস নামালে প্রতি বাস প্রতি 15,000 টাকা করে
আমরা মান্থলি 3 মাস দেবো বলেছিলাম 27 কোটি টাকা। আর যদি তা না হয় তাহলে আমাদের তো একটা কোনো উপায় বের করতে হবে। উপায়কে বের করবার জন্য আমি তো আগেও আপনাদের বলেছি, ডেকে কথা বলেছি, আমি নিজে কথা বলেছি। ইট ইজ নট লেস দ্যান মি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, পুলিশ থেকে শুরু করে ট্রান্সপোর্ট মিনিস্টার সেক্রেটারি থেকে শুরু করে সবাই মিলে আমরা কথা বলেছি। একবার নয়, অনেকবার কথা বলেছি। আমি একবার বলেছি, ওরাও বলেছে। তারপরে একটা ডিসিশন নেওয়ার পরে যদি না মানেন তাহলে প্লিজ আমাকে ক্ষমা করবেন। এই 3 মাসের জন্য যতদিন লকডাউন থাকবে, স্টেট আমরা যেটা ঠিক করেছি যে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। প্রয়োজন হলে এই বাসগুলো গভর্নমেন্ট নেবে এবং গভর্নমেন্ট নিয়ে গভর্নমেন্ট ড্রাইভার নেবে এবং গভর্নমেন্ট ড্রাইভার দিয়ে এই বাসগুলো মানুষের জন্য চালাবে। তাতে খরচাটা টোটালটাই গভর্নমেন্ট করবে, ভাড়া যা পাবে তা অ্যাডজাস্ট হয়ে যাবে। যেমন ইলেকশনের সময়, এটা ইলেকশনের সময় নয়, যাই হোক, এটা একটা অন্য টাইমে সরকার নেয় তখন ইলেকশনের সময়। হ্যাঁ, এখন তো যেহেতু ফিজিক্যালি ডিস্টেন্সিংয়ের ব্যাপারটাও আছে, তখন তো সেটা থাকে না। ওই আইন নাই হোক, এটা তো ডিজাস্টার আইনে আসবে, এখন এটাই লকডাউন ডিজাস্টার আইনে আসবে। সুতরাং আমি অনুরোধ করব এখনও আমাদের বন্ধুদের, যাদের বাস আছে, বাসের মালিকদের তো কোনো দোষ নেই, বাসের ড্রাইভারদের তো দোষ নেই, কর্মীদের দোষ নেই, তাদের কাছে আমি হাত জোর করে আবেদন করব, পাবলিকের স্বার্থে ইগোর লড়াই বন্ধ করুন, অহংকারের লড়াই বন্ধ করুন। আর এটা বার্গেনিং করার টাইম নয়, এই টাইমটা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে হেল্প করার টাইম। আপনারা করুন যাতে আমাদের কোনো আইন অ্যাপ্লাই করতে না হয়। আর আপনারা যদি না করেন তাহলে কিন্তু আমরা বাধ্য হব, ইচ্ছে না থাকলেও বাধ্য হব এই লকডাউন আন্ডারে, লকডাউন আইনের আন্ডারে, ডিজাস্টার যে আইন আছে সেই আইনের আন্ডারে ল উইল টেক ইটস ওন কোর্স। গভর্নমেন্ট বাসগুলো চালাবে এবং দরকার হলে ড্রাইভার যারা প্রাইভেট বাসে কাজ করেন তারা যদি আসে আমরা তাদের মাইনে দিয়ে দেবো। আর তারা যদি না আসেন তাহলে গভর্নমেন্ট নিজের মতো লোক দেখে নেবে। এই ব্যবস্থাটা করবার জন্য গভর্নমেন্ট 2-3 দিন টাইম নেবে। 1 জুলাইটা আমরা লক্ষ্য রাখবো, রেখে আমরা 3 জুলাই থেকে আমরা কিভাবে কি করব না করব সেটা আমরা জানিয়ে দেবো। ঠিক আছে, এই পর্যন্ত। আশা করি আমার এই কথাগুলো ডিস্টর্টেড হবে না। এটা প্রকৃত তথ্য যেন প্রকৃত সত্যের কাছে মানুষের বার্তাটা পৌঁছে দেয়। আমরা কেউ কিন্তু মানুষের ঊর্ধ্বে নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কেউ অপপ্রচার করবার জন্য আপনাকে প্রভোকেশন দিচ্ছেন রাজনৈতিক স্বার্থে, এই প্ররোচনায় পা দেবার এটা টাইম নয়। সব কিছুরই একটা সময় থাকে জীবনে, এই সময়টা মানুষের পাশে দাঁড়ানোর সময়, মানবিকতা দেখাবার সময়, মানুষকে সেবা করবার সময়। তাই সবাইকে অনুরোধ করব। আর আগামীকাল ডক্টরস ডে, আমরা সমস্ত চিকিৎসক পরিবার, নার্স পরিবার, আমাদের ল্যাব থেকে শুরু করে টেকনিশিয়ান থেকে শুরু করে যারা সব টেস্ট করছেন, খুব কঠিন কাজ, পুলিশ থেকে শুরু করে আমি সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে হেলথ ওয়ারিয়ার্স থেকে শুরু করে আমার আশাকর্মী থেকে শুরু করে প্রত্যেকে, মিউনিসিপ্যালিটি ওয়ার্কার্স, যারা ক্লিন করে রাখে, সবাই থেকে শুরু করে আমি সবাইকে অনেক অনেক স্যালুট জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তাদের পরিবারবর্গকে অনেক অভিনন্দন জানাচ্ছি। অনেকে জীবনের ঝুঁকি নিয়েও এই কাজটা করছেন, কেউ মারা গেছেন, কেউ আক্রান্ত হয়েছেন। তাদের সকলকে স্যালুট জানিয়ে আগামীকাল ডক্টরস ডে হিসেবে বাংলা গর্বিত। বাংলা ডক্টরস ডে হিসেবে কালকে টোটাল দিনটা স্টেট হলিডে ডিক্লেয়ার করে আমরা স্যালুট জানাবো সমস্ত পরিবারগুলোকে যারা ডে অ্যান্ড নাইট কাজ করে যাচ্ছে। এই পর্যন্ত, ঠিক আছে? আর চিঠিগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আর আজকে অ্যাক্টিভ কেস হচ্ছে 5761, মানে ডিসচার্জ করে। আর আমাদের ডিসচার্জ রেট আজকে আরও 1% বেড়েছে, 66% হয়েছে। ন্যাশনাল অ্যাভারেজ মনে হয় 57 পয়েন্ট সামথিং, 58। কিছুটা বাড়ছে কারণ এখানে ওখান থেকে প্রচুর লোকজন যাতায়াত করছে, তো ফলে একটা বাড়ার দিকে একটা টেন্ডেন্সি আছে। বাট তার মধ্যেও যতটা পারছে আমাদের এখানে প্রচুর লোকসংখ্যা, জনসংখ্যা, কনজেস্টেড এরিয়া,
অল কাস্ট ক্রিড কসমোপলিটন এরিয়া, এবং বাইরে থেকে প্রচুর মানুষ এসছেন, সুতরাং সবাইকে নিয়েই সামলাতে হচ্ছে। আপনাদের সকলের সহযোগিতা পাচ্ছি, আশা করি আগামী দিন পাবো। এইটুকু বলে বলি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো করে খাওয়া দাওয়া করুন, ইমিউনিটি বাড়ান। আর করোনা হলেও সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করে নিলে বা বাড়িতে সেফ হাউসে থেকে ভালো করে ট্রিটমেন্ট করলে, মানে নিজের বাড়িটা সুইট হোক, ট্রিটমেন্টটা ঠিকমতো করলে কোনো অসুবিধা হয় না। যদি অক্সিজেনের কষ্ট হয়, শ্বাসকষ্ট হয়, তখন নিশ্চয়ই আপনি হসপিটালে যাবেন, ডাক্তারের পরামর্শ নেবেন। আর টেলি অ্যাডভাইজারি যেটা আমরা আগামীকাল থেকে শুরু করছি ডক্টর রে থেকে, কালকে আমরা 12টা ফোনে থেকে শুরু করব, এবং সেগুলো আপনাদের টাইম টু টাইম নাম্বার হেলথ ডিপার্টমেন্ট দিয়ে দেবে। আর এরপর আমরা 23টা জেলার সাথেই যোগাযোগ থাকবে, অর্থাৎ যে জেলার মানুষ সেই জেলার মানুষ ফোন করলে তারা টেলি মেডিসিন অ্যাডভাইস পাবেন। ঠিক আছে? দিদি একটা প্রশ্ন করে। আবার কিসের প্রশ্ন? রেগুলার আবার কিসের দিদি প্রশ্ন? না দিদি, একটা একটু আগে প্রধানমন্ত্রী অনেক কিছু ভাই, বলেছেন। আমি প্রধানমন্ত্রীটা এখনো সব শুনিনি। আমি না শুনে ডিটেলস কি করে বলি বলুন? আমি তো আপনাদের এখানে, আমি তো ক্যাবিনেট মিটিং করছিলাম, আমাকে শুনতে দিন। আপনি কি বলতে চাইছেন শুনি? আমি জানি না আমি কি বলেছেন উনি না বলেছেন, আমি এখানে শুনিনি, তার কারণে আমার ক্যাবিনেট মিটিং চলছিল। আর না জেনে না শুনে পরের মুখে ঝাল খেয়ে কিছু বলা বলে ঠিক বলে আমি মনে করি না, নিজে না শুনে। সেটা হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। না, উনি যেটা বলেছেন একটু আগে সেটা হচ্ছে যে এই যে নিখরচা যে রেশনের যে কর্মসূচিটা, সেটা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে উনি আজকে ফের একবার ওই অভিন্ন রেশন কার্ডের পক্ষে সওয়াল করেছেন। অভিন্ন রেশন কার্ড, সারা দেশে একটাই রেশন কার্ড, ওয়ান নেশন ওয়ান কার্ড, এটার পক্ষে সওয়াল করেছেন দিদি। তো রাজ্য সরকার তো এর আগে একবার জানিয়েছিল যে ওয়ান নেশন ওয়ান কার্ডের বিষয়টা নিয়ে রাজ্য সরকার সেরকম কিছু ভাবছেন না। তো এই এখন বিষয়ে আমি কি এসব আপনি নিয়ে কিছু আলোচনা বলবেন? করবো না। আমি তার কারণ হচ্ছে আমি কনসেপ্টটা ফার্স্ট নিজে ক্লিয়ার হব। আগে ছিল বড় বড় কার্ড আমরা দেখতাম, সাদা কার্ড, রেশন কার্ড, যখন আমাদের রেশন কার্ড যখন থেকে দেখেছি। তারপরে হয়ে গেল লাল নীল সবুজ কার্ড, তারপরে হয়ে গেল ডিজিটাল কার্ড। এখন আবার বলছে ওয়ান নেশন ওয়ান রেশন, ওয়ান ইলেকশন, ওয়ান নেশন, ওয়ান লিডার, ওয়ান নেশন। আরে আমি বুঝতে দেবো ব্যাপারটা কি, না বুঝে আমি কী করবো? আর ওনারা বলেছেন নভেম্বর পর্যন্ত কোনটা, যেটা 5 কেজি করে দিচ্ছেন ওরা, মানে ওইটা 5 কেজি করে দেওয়াটা, ওই যেটা আর কি এফসিআই, যেটা আমাদের চালটা ভালো চাল, আমরা চাষিদের থেকে নিই, ওদের চালটা ফুড এফসিআই থেকে নেয়, ওদের চালের কোয়ালিটিটা খারাপ। আমাদের চালের কোয়ালিটি আমি আপনাদের আগেও বলে দিয়েছি যে আমরা আগামী সেপ্টেম্বর পর্যন্ত, ইতিমধ্যে আমাদের অ্যানাউন্স করা আছে যে আমাদের এই 3 মাস আমরা 5 কেজি করে দিয়েছি চাল, আর এই 3 মাস আমরা চাল এবং আটা দুটোই দেবো, কারণ অনেকে আছে অনেকে আবার আটা খেতেও পছন্দ করেন। আর ওনারা নভেম্বর পর্যন্ত করেছেন, তো আমি এটা আগামী বছর জুন মাস পর্যন্ত বাড়িয়ে দিলাম, ফ্রি রেশন আগামী বছর জুন মাস পর্যন্ত বাড়িয়ে দিলাম, যাতে লোকে দুটো খাদ্য খেতে পারে। ওনারা আজ দেবেন কাল দেবেন না। এবং আমার একটা রিকোয়েস্ট থাকবে, ওয়ান নেশন ওয়ান রেশন এসব বলার থেকে যে রেশনটা ওনারা দিচ্ছেন, মনে রাখবেন 60% লোক পাচ্ছে, 40% পাচ্ছে না। 5 কেজি করে যেটা দেওয়া হচ্ছে, তাই তো 60% লোক বেঙ্গলে কভার হচ্ছে সারা দেশে, 40% ওনারা যেটা 100% বলেছেন ভুল বলেছেন। কি চিফ সেক্রেটারি কি বলবেন? ম্যাডাম 6.01 কোটি পাচ্ছেন, বাকিরা পাচ্ছেন না। বাদরা পাচ্ছেন, আমার 10 কোটি লোক, বুঝুন ব্যাপারটা। আমরা কিন্তু 10 কোটিকে দিচ্ছি এখন, ওদের কিন্তু আমি হয়তো 10 কোটিকে সেপ্টেম্বরের পরেরটা দিতে পারবো কিনা আমি ভাববো। যারা খাদ্যসাথী পায় তারা তো পাবেই, ফ্রিতে পাবেই। বাদ বাকিটা আমরা কথা বলে ঠিক করব, যেটা জুন পর্যন্ত ফ্রি রেশন করে দিলাম যারা রেশন পায়। কিন্তু ওনারা যেটা দেন অর্ধেক দেন, অর্ধেক দেন না, অর্ধেক লোককে। আমার বাংলায় 10 কোটি লোক থাকলে 6 কোটির মতো লোক পায়, 4 কোটি পায় না। তো 4 কোটি লোককে কেন দেবে না? এই ডিসক্রিমিনেশনটা কেন? আগে আমি বলবো, সারা ভারতবর্ষে যে 130 কোটি লোক আছে, 130 কোটি লোককেই যেন রাশনটা দেওয়া হয়। এবং বেঙ্গলেও 60% পায়, 40% ওনাদের রেশনটা পায় না, সেটা 100% করা হোক। ঠিক আছে, থ্যাংক ইউ। দিদি ক্যাবিনেট মিটিংয়ে আজকে মিটিংয়ে কিছু ও চুপচাপ ওই মানে কিছু কিছু কাজ থাকে তো টেকনিক্যাল করতেই হয়, সুতরাং সেগুলো হয়েছে।
ক্যাবিনেটে তো আপনারা জানেন অনেক কাজ আছে, অনেক কিছু টেকনিক্যাল ব্যাপার থাকে ক্যাবিনেটে, সেগুলো পাশ করাতে হয়। এইসব সুন্দরবনটা ছিল ক্যাবিনেটে, এইসব আর কি। আবার আমাদের 15ই জুলাই ক্যাবিনেট মিটিং আছে, এই পর্যন্ত। দিদি, যে বাসগুলো আপনারা প্রাইভেট যে বাসগুলো নেওয়ার কথা বললেন, সেক্ষেত্রে ড্রাইভার কন্ডাক্টর তাদের কি আপনারাই বেতন দেবেন? অবশ্যই, যদি তারা আমাদের সাথে কাজ করতে রাজি হয়। বাসটা যখন আমরা নেবো, বাসের তো চালকও আমার দরকার। তারা যদি কাজ করতে রাজি হয়, ড্রাইভারকে কন্ডাক্টরকে আমরা চালিয়ে দেবো। আর তারা যদি রাজি না হয়, তাহলে আমাকে অন্যভাবে জোগাড় করতে হবে। থ্যাংক ইউ। Ma'am, one question, please. বলো। Ma'am, the Prime Minister once again today has spoken about the Prime Minister Garib Kalyan Rojgar Yojana as a fantastic scheme for the migrant workers. And he goes on to say that his government has taken good care of migrants by transferring money. But Bengal has been excluded. Bengal's name was not included. How has the central Actually, we scheme do not taken know care of the all the migrants? Since till today, we are not aware about the scheme because our state has been excluded and we do not know what is this scheme, how the migrant workers will be benefited through the schemes, what is the system, only the ration card or the other materials or the jobs opportunity or the financial package for 10,000 to everybody, including unorganized sector, including hawkers, what we are demanding from the beginning. We didn't get the schemes. So without seeing that scheme, how do I say? It won't look nice to say anything without knowing into the details. I think there had been absolute silence on the issue of China. The entire nation expected the Prime Minister, while addressing the nation, will say something on the China and the current standoff, where India stands. He did not utter a word. Many are questioning why bhashan when there is no action. For China, it's an external affairs issue. We never interfere in the external affairs issues because our party stand always is very clear that we always fully support the government stand regarding this. But if government takes any stand against China, we want that it should be implemented in toto. We have to be very aggressive, one side and other side, that diplomacy, the peaceful coexistence, the negotiation, both the side, whatever will suit to my motherland, my country, there we have to act. Only some apps, to ban some apps will not give you the result. We want to give China a befitting reply. But how do we do it? That they have to decide. Otherwise, people of this country may ask the question that what is the government stand? Am I clear? App is not the But I solution. support the government stand, my motherland. দিদি 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 একটা